বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, ইজি বাংলা এডুকেশনের ধারাবাহিক আলোচনায় আজকে থাকছে কবিতা। আজকের বিষয় সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র পাঠ্য বই থেকে একটি কবিতা, স্মৃতি কবিতা। কবিতাটি লিখেছেন কবি হাসান রুবায়েত। হাসান রুবায়েত এই কবিতাটি লিখেছেন তৎকালীন ছাত্র ছাত্রীদের যে আন্দোলন, সেই আন্দোলনের বিভিন্ন বিষয় সম্পর্কে, আন্দোলনের সময়ের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সম্পর্কে, অর্থাৎ সারা দেশের যে ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষরা যে সেই আন্দোলনে কিভাবে অংশগ্রহণ করেছিল এবং আন্দোলনে কি ঘটেছিল সেই সম্পর্কে, কত মানুষ প্রাণ দিয়েছিল সেই সম্পর্কে তিনি এখানে আলোচনা করেছেন। এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। ভাই মরল রংপুরে, সেই রংপুরই তো বাংলাদেশ, নুসরাতেরা আগুন দিল, দুজক যেন ছড়াই কেশ। অর্থাৎ এখানে ছাত্রছাত্রীদেরকে কথা উল্লেখ করা হয়েছে যে প্রথমে রংপুর কেন নামটা নেওয়া হয়েছে প্রথম চরণের মধ্যে। অর্থাৎ এই আন্দোলনের মধ্যে সর্বপ্রথম যে ছাত্রটি শহীদ হয়, সেটা সেই ছাত্রর যে পরিচয়, সে হচ্ছে আবু সাইদ। তিনি রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, খুবই মেধাবী একজন ছাত্র ছিলেন। সেই রংপুরের কথাই এই কারণে প্রথমেই কবি উল্লেখ করেছেন। অর্থাৎ রংপুরেই এখানে বাংলাদেশ, অর্থাৎ সেই বাংলাদেশ সেই সময়ে রংপুর যে আবু সাইদ শহীদ হয়, তার কারণে সারা বাংলাদেশ জ্বলে উঠেছিল। এবং নুসরাতের আগুন দিল, দুজক যেন ছড়াই ক্লেশ। অর্থাৎ সারা বাংলাদেশে যেন দুজকের আগুনের মতো লেলিহান ছড়িয়ে পড়ে এই আবু সাইদ হত্যা, অর্থাৎ আবু সাইদ শহীদ হওয়ার পর থেকে। কৌমি তরুণ দাঁড়াইয়া ছিল কারবালার ওই ফোড়াতে, শাহাদাতের আগুন দিয়া খুনির আরশ পোড়াতে। দেখো এখানে খেয়াল করছে, কৌমি তরুণ বলতে কৌমি হচ্ছে একটা মাদ্রাসা, কৌমি দ্বারার মাদ্রাসা। অর্থাৎ এখানে এই আন্দোলনের মধ্যে সব থেকে বেশি অবদানের কথা এখানে যে কবি উল্লেখ করেছেন সেটা এখানে তুলে ধরলেন। প্রথমে রংপুরের আবু সাইদ, তারপরে তিনি তুলে ধরেছেন যে মাদ্রাসা ছাত্ররাও এই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছিল, তাদেরও অবদান কম নয়। এবং এটা এই আন্দোলনের সঙ্গে কারবালার যে ফোরাত নদীর যে আন্দোলন, ফোরাত নদীর তীরে যে কারবালার আন্দোলনটা হয়েছিল, শহীদ কারবালার, সেই আন্দোলনের সঙ্গে সে তুলনা করেছেন। কারবালার ওই পোড়াতে, শাহাদাতের আগুন দিয়া খুনির আরশ পোড়াতে। অর্থাৎ এখানে জীবন দেওয়া হইলেও এবং এমনভাবে তারা আন্দোলন করেছে, খুনির আরশটাকে তারা পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল। অর্থাৎ খুনি বলতে এখানে তৎকালীন সময়ের প্রধানমন্ত্রীকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে যারা সঙ্গী সাথী ছিল, অর্থাৎ সরকারকে এখানে তিনি বোঝাতে চেয়েছেন। পোলা গেছে মাইয়া গেছে, দোয়ার কইলা রাখছে মায়, ভাই বইনে আইসে ফিরা, রক্ত ভেজা খাটিয়ায়। খেয়াল করো, পোলা গেছে মাইয়া গেছে, অর্থাৎ প্রত্যেক সন্তানই আন্দোলনে গেছে এবং মা বাবা তাদের পিছন থেকে উৎসাহ জুগিয়েছেন। অনেকেই ফিরে আসছে, কিন্তু ফিরে আসছে ঠিকই, জীবন নিয়ে ফিরে আসতে পারে নাই রক্ত ভেজা খাটিয়ে। অর্থাৎ কেউ আহত হয়ে, কেউ পঙ্গু হয়ে, কেউ আবার শহীদ হয়ে ফিরে এসেছে। এরপরে বলছে, মরা পুত্রে কুলে নিয়া মা ফিরছে অটোতে, রোজপুলারে খুঁজে ওহন আইডি কার্ডের ফটোতে। অর্থাৎ পোলা যে আন্দোলনের মধ্যে গেছে, সে আন্দোলন থেকে অনেকেই হারিয়ে গেছে, আর খুঁজেও পায় নাই, কারো কারো লাশটাও পাওয়া যায়নি। তাই এখন মা এদিক সেদিক বিভিন্নভাবে অটোতে করে ঘুরে বেড়ায় এবং পোলারে প্রতিদিন সে খুঁজে আইডি কার্ড, তার ছবি নিয়ে, তার পরিচয়পত্র নিয়ে বিভিন্ন জায়গায় তার জন্য, তাকে ফিরে পাওয়ার জন্য খুঁজে বেড়ায়। চক্ষু দিল, পাও দিল, সারা বাংলায় কাফন শেষ, গুরুস্থানে কান্দে শহীদ, পঙ্গু যেন হয় না দেশ। অনেকেই এই আন্দোলনের কারণে আহত হয়ে যায়, কারো চক্ষু নাই, কারো হাত নাই, কারো পা নাই, এবং যারা শহীদ হয়ে যায় তাদের দাফনও করা শেষ। তারপরও যেন এই গুরুস্থান থেকেই যেন সেই শহীদরা যেন কান্না করতেছে যে তাদের জীবন চলে যাক, তাদের জীবন যেন বৃথা না যায়, দেশটা যাতে পঙ্গু না হয়, দেশটা যাতে ভালো থাকে, এটাই তারা আশা করে। গুরুস্থান থেকেও মায়ের ওড়না বাইন্দা মাথায়,
পোত মিছিলে হারাইল প্রাণ, ঘাস কান্দে গাছ কান্দে, কান্দে বাঁশের গোরস্থান। খেয়াল করো, মায়ের ওড়না মাথায় বান্ধা করে যে সন্তানটা মিছিলে গিয়েছিল এবং প্রাণ হারাইল, এদের নির্যাতন দেখে, নিপীড়ন দেখে তাদের কারণে প্রকৃতি পর্যন্ত কান্না করছে। এই কথাটাই কবি এখানে উল্লেখ করেছেন। খোদার আরশ কাঁইপা ওঠে, সইনা বাপের হাহাকার, একটা মানুষ মারার লাগে কয়টা গুলি লাগে স্যার। এখানে প্রশাসনের যে অবহেলার একটা করুণ চিত্র এখানে তুলে ধরেছেন। তাদের যে দানবীয় যে ব্যবহার, তাদের যে একটা কাপুরুষিত নরপিচ্ছাসিত যে ব্যবহার এখানে প্রশাসনের, সেটার কথা এখানে ব্যক্ত করেছেন। যে তাদেরই দেখে ক্ষুধার আরশ পর্যন্ত কাঁপায় ওঠে, বাপে হাহাকার করে, এবং কি সন্তানের লাশটা এমনভাবে তারা এই করেছে, পুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে, এবং একটা লাশ পড়ার পরে লাশটাকেও পর্যন্ত তারা আবারও গুলি করছে, মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত গুলির উপরে গুলি করতেছিল। এরপরে যেটা বলেছে, লাশের ভিতর লাশ ডুইবা যায়, লাশের ভিতর লাশ ডুইবা যায়। খেয়াল করো, লাশের ভিতর লাশ ডুইবা যায়, এমন লাশ পড়েছিল। রাতের হাওয়ায় কিসের লাল, সারা আকাশ ছাইয়া আছে কোন শহীদের গায়ের শাল। খেয়াল করো, লাশের উপর লাশ ডুইবা যায়, রাতের হাওয়ায় কিসের লাল, সারা আকাশ ছাইয়া আছে কোন শহীদের গায়ের শাল। অর্থাৎ সারা আকাশটা যেন এই শহীদদের যারা জীবন দিয়েছে তাদের গায়ের চাদরটা দিয়ে যেন সে আছে। চিরকালই স্বাধীনতা আসে এমন রীতিতে, কত রক্ত লাইগা আছে বাংলাদেশের স্মৃতিতে। তো স্মৃতি বলতে বোঝায় যে জিনিসটা, সেটা হচ্ছে সাধারণত স্মৃতি মেয়ে মানুষের যখন চুল আশ্রায়, আশ্রানোর পরে দুই দিকে যখন চুলটাকে আশ্রয় দেয় এবং মাঝখান দিয়ে যে একটা সরু চিকন একটা লাইন করে, সেটাকেই স্মৃতি বলা হয়। তো এখানে বাংলাদেশের স্মৃতির কথা বলা হয়েছে যে চিরকালই স্বাধীনতা আসে এমন রীতিতে। রীতি মানে নিয়ম, অর্থাৎ এই নিয়মেই স্বাধীনতা চিরকালই আসে। কোনো দিনই আসলে কোনো আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো দেশের কোনো স্থানের স্বাধীনতা আসেনি, এমনিভাবেই আসছে। এই তেমনভাবেই এই আন্দোলনটাও হয়েছে, এটা কবি স্বীকার করেছেন। আসে এমন রীতিতে, কত রক্ত লাইগা আছে বাংলাদেশের স্মৃতিতে। কারণ এই বাংলাদেশটা প্রতিষ্ঠা করতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে, এখনও দিতে হচ্ছে। কবি এই কথাটি এই স্মৃতি কবিতার মধ্যে আলোচনা করেছেন। অর্থাৎ স্মৃতি কবিতাটি এমন একটা গুরুত্বপূর্ণ কবিতা, যেই কবিতার মধ্যে তৎকালীন স্বৈর সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনটা এখানে কবি তুলে ধরার চেষ্টা করেছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আলোচনাটি তোমাদের উপকারে আসবে। সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।